দর্শক আমন্ত্রণ 24 ঘন্টায় প্রেজেন্টেড বাই আকিজ শামসেন। আপনার সঙ্গে আছে মাহফুজ মিশা। আপনারা জানেন নির্বাচনী এক ধরনের দামামা চলছে দেশ জুড়ে। নির্বাচনী প্রার্থী ঘোষণায় এর পাশাপাশি ভোট জোটের নানা সমীকরণ কেবল জমতে শুরু করেছে। সব ঠিকঠাক থাকলে ফেব্রুয়ারির মাঝামাঝি যে নির্বাচন, সেই নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু না হলেও এরই মধ্যে গুলির ঘটনা ঘটেছে চট্টগ্রামে, এবং সেখানে বিএনপির মনোনীত যে প্রার্থী খোঁজ সেই প্রার্থী গুলিবিদ্ধ হয়েছে এবং একজনের মৃত্যুর ঘটনাও ঘটেছে। এর পাশাপাশি সেনাবাহিনী আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রস্তুতি নিচ্ছে সেটি জানিয়ে 50% সেনাবাহিনীকে মাঠ থেকে, অর্থাৎ আইন শৃঙ্খলা পরিস্থিতির দায়িত্বে যারা আছেন তাদেরকে উইথড্র করে প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। এবং এর মধ্য দিয়ে সরকার এটিও বুঝতে চায় সেনাবাহিনী মাঠে না থাকলে আইন শৃঙ্খলা পরিস্থিতি কি হয়। এরই সুযোগ কেউ কেউ নিচ্ছে কিনা, সেই সাথে সরকার রাজনৈতিক দলগুলোকে গণভোট সহ বেশ কিছু ঐক্যবদ্ধ হওয়ার জন্য যে একটা সময়সীমা বেঁধে দিয়েছিল 7 দিনের, তার 2 দিন পার হলেও এখনো তার কোনো দৃশ্যমান উন্নতি চোখে পড়েনি। যদিও এনসিপি সহ 9টি রাজনৈতিক দলের উদ্যোগে তারা সভা করেছেন, জামাত একটু কমিটি করেছে, কিন্তু বড় দল বিএনপি কি করবে সেসব আমরা বুঝতে চাই। আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে আছেন অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি, তিনি বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। আপা, স্বাগত আপনাকে। আমার সঙ্গে আছেন জনাব তাহসিন রিয়াজ, তিনি জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব। তাহসিন রিয়াজ, আপনাকেও স্বাগত। আশা করছি কিছুক্ষণের মধ্যে আমার সঙ্গে যুক্ত হবেন ব্যারিস্টার SM শাহরিয়ার কবির, তিনি সুপ্রিম কোর্টের আইনজীবী। তাহসিন রিয়াজ এবং মুন্নি আপা, যেটা বলছিলাম যে জনসংযোগের শুরুর দিকেই যে একটা গুলির ঘটনা এবং তাতে একজনের মৃত্যু, সেই ঘটনাটা খুবই আলোড়ন তুলেছে। কারণ এত বড় একটা গণ অভ্যুত্থানের পরে যে নির্বাচন, সেই নির্বাচনে আবার আগের মতো পরিস্থিতির দিকে আমরা যাচ্ছি কিনা, আমরা সেটি নিয়ে আপনার মন্তব্য শুনবো। তার আগে চট্টগ্রামে আমার যে সহকর্মী আছেন শহীদুল সুমন, তার কাছ থেকে একটু ঘটনার শেষ পরিস্থিতি জানতে চাই। সুমন, আমরা যিনি মারা গেলেন সারোয়ার হোসেন ওরফে বাবলা, পুলিশ দাবি করছে তিনি তাদের তালিকাভুক্ত সন্ত্রাসী, তার নামে প্রায় 4 ডজন মামলা রয়েছে এবং এই ঘটনায় তাকে যারা গুলি করেছেন, অর্থাৎ ছোট সাজ্জাদ গ্রুপ, তাদেরকে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে। আমার দুটো জিজ্ঞাসা। প্রথম জিজ্ঞাসা হচ্ছে, গুলিবিদ্ধ যিনি বিএনপি মনোনীত সদস্য, সংসদ সদস্য পদপ্রার্থী, তার শারীরিক অবস্থা এখন কেমন সেটি জানতে চাই। এবং এই যে বাবলা এবং সাজ্জাদ গ্রুপের যে বিরোধ, সেটা তো পুরনো, ফলে এই বাবলা একটি মূলধারার রাজনৈতিক দলের জনসংযোগে প্রার্থীর এত কাছাকাছি কেন গেল বা কিভাবে গেল? ধরেন এই পক্ষ যদি গুলি নাও করতো, তারপরেও তো সেই প্রার্থীর জন্য সেটি ঝুঁকি তৈরি করে কিনা। মিশু, আগে আমি আপনাকে এরশাদুল্লাহ সাহেবের যে শারীরিক অবস্থা সেটি জানাতে চাই। তিনি শঙ্কামুক্ত, এটি আমাদেরকে চিকিৎসকরা জানিয়েছেন। কিছুক্ষণ আগে জামাতের যে একই আসনের যিনি প্রার্থী তিনি এসেছিলেন, তিনি একজন চিকিৎসক, তিনি সার্জন, তিনিও আসলে বলেছেন তিনি এরশাদুল্লাহ সাহেবকে দেখে, তার সাথে কথা বলে এবং তার শারীরিক অবস্থা দেখে তাকে শঙ্কামুক্ত আপাতত তিনি মনে করছেন। আর যে বিষয়টি আপনি বলছেন যে সারোয়ার বাবলা যিনি নিহত হয়েছেন, তিনি পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে নগরীর বিভিন্ন থানায় এবং জেলায়ও বেশ কিছু থানায় তার বিরুদ্ধে মামলা রয়েছে। এখন কথা হলো, এই 5 আগস্টের পরবর্তী সময় আমরা দেখেছি সারোয়ার বাবলার উপর কিন্তু আর এর আগেও কিন্তু একাধিকবার হামলা হয়েছে, তিনি আহত হয়েছিলেন এবং সেই ঘটনাকে আসলে সাজ্জাদের উপর আসলে সেই হামলাটি সাজ্জাদ করেছিল এমনটি আসলে দাবি করা হচ্ছে। এবং সাজ্জাদকে ধরিয়ে দেওয়া কিংবা সাজ্জাদের এই যে আধিপত্য বিস্তার, এই দুটি ঘটনায় কিন্তু সাজ্জাদের সাথে সারোয়ার বাবলার কিন্তু দীর্ঘদিনের দ্বন্দ্ব। সেই দ্বন্দ্বের জেরে আমরা একবার হামলা হতে দেখেছি, তাকে গুলি করা হয়েছে, তার গাড়িতে থাকা আরো 2 জন মৃত্যুবরণ করেছে। এই ঘটনাটিও আসলে এমনটি আসলে ইঙ্গিত করছে পুলিশ আমাদেরকে, সেটি বলছেন প্রাথমিকভাবে তারা ধারণা করছেন। আমরা বিএনপি নেতাকর্মীদের জিজ্ঞেস করেছিলাম যে সারোয়ার বাবলা এরশাদুল্লাহর গণসংযোগে ছিলেন কিনা, তিনি সেই গণসংযোগে গিয়েছেন কিনা। তবে বেশিরভাগই মানুষ আমাদেরকে দাবি করেছেন উপস্থিত ছিলেন, সেটি সত্য, কিন্তু তিনি সেই গণসংযোগ করেননি। অর্থাৎ সারোয়ার বাবলার নিজের বাড়ি সেখানে এবং এরশাদুল্লাহ সাহেব সেই এলাকায় যখন গণসংযোগে গিয়েছেন, একই মসজিদে সারোয়ার বাবলা সহ এরশাদুল্লাহ এবং যারা গণসংযোগে বিএনপি নেতারা গিয়েছিলেন, তারা সেখানে নামাজ পড়ছেন। পরবর্তীতে একটি সাক্ষাৎ, অর্থাৎ এরশাদুল্লাহর প্রায় গণসংযোগ শেষ পর্যায়ে ছিলেন, তখন সারোয়ার বাবলা এবং এরশাদুল্লাহ সাহেব একটি দোকানে গিয়েছেন লিফলেট দেওয়ার জন্য। সেখানেই আসলে মূলত এই গোলাগুলির ঘটনা বা হামলার ঘটনা ঘটেছে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে এরশাদুল্লাহ নয়, টার্গেট ছিল
সারোয়ার বাবলাকেই মূলত উদ্দেশ্য করে গুলি করা হয়েছে। পরবর্তীতে এরশাদুল্লাহ সেই জায়গায় গুলিবিদ্ধ হয়েছেন। তারপরেও আসলে এটি পুলিশের প্রাথমিক ধারণা, এটি আরো গুরুত্ব দিয়ে তারা তদন্ত করবেন, এমনটি আসলে বলছেন। তদন্তে আসলে কি হচ্ছে সেই বিষয়টি তারা দেখবেন, এবং প্রাথমিকভাবে তারা বলছেন কারা এই গুলির ঘটনা ঘটিয়েছে তাদেরকে তারা প্রাথমিকভাবে শনাক্ত করেছে এবং তাদেরকে গ্রেফতারে অভিযান চলছে। কিছুক্ষণ আগে জামাতের আমির এসেছেন, তিনি আসলে এটিকে নির্বাচনী গণসংযোগে হামলা এই বিষয়টি এভাবে না দেখে একেবারেই সন্ত্রাসী কার্যক্রম হিসাবেই তিনি দেখছেন, এবং তিনি বলছেন যে এই ঘটনা যারা ঘটিয়েছে তাদের আসলে চিহ্নিত করতে হবে, বিচার করতে হবে। জি, অনেক অনেক ধন্যবাদ শহীদুল সুমন। আমি বিএনপি নেতা আছেন একজন আমাদের সঙ্গে, ফাহিম নাসরিন মুন্নি আপা। এই ঘটনার দুটো প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বহু প্রশ্ন, স্বরাষ্ট্র উপদেষ্টা, পুলিশের সক্ষমতা, পুলিশের মনোবল ভেঙে যাওয়া ফেরানো, এই আলোচনা আমরা গত 1.5 বছর ধরে করছি। এই ঘটনা আরেকবার সেই আলোচনাগুলোকে আমাদের মনে করিয়ে দিল কিনা, 1 নম্বর প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে বিএনপির স্থানীয় নেতারা কেউ কেউ, এমনকি কেন্দ্রীয়ভাবেও বিএনপি যে প্রতিবাদ এবং নিন্দা জানিয়েছে সেখানেও বলছে যে এই ঘটনার একটা প্রভাব পড়তে পারে এরকম, যেটা নির্বাচন পেছানো বা পণ্ড করার ষড়যন্ত্র কিনা, সেই ভাবনাও বিএনপি ছেড়ে দিচ্ছে না। আপনি কি বলবেন? ধন্যবাদ আপনাকে। দেখেন, আইন শৃঙ্খলা যে অবস্থা আমরা দেখছি গত 1 বছরের বেশি সময় ধরে, সেটা তো অ্যালার্মিং। কারণ এটা তো আমরা কেউ চাই না যে এতদিন হয়ে গেছে একই কথা, মানে পুরনো কথা বারবার বলা। আইন শৃঙ্খলাটা অবস্থাটা কেন এরকম থাকবে? এটা তো এই সময় বাই দিস টাইম বেটার হওয়ার কথা ছিল, সেটা কেন হলো না? সেই প্রশ্নটা এই অন্তর্বর্তী সরকার, আমরা তো তাদেরকে সবভাবে সাহায্য সহযোগিতা করে যাচ্ছি, খুব কনস্ট্রাকটিভ এবং পজিটিভ সমালোচনা ছাড়া অন্য কোনো কিছুতে খুব একটা আমরা যাই না। এই গত 1 বছর ধরে আমাদের একটা বেনিফিট অফ ডাউট তাদেরকে আমরা দিয়ে রেখেছি। কিন্তু এখন নির্বাচন এবং ভোটের প্রশ্নে যেই ঘটনাটা আজকে ঘটেছে চট্টগ্রামে, আমাদের বিএনপি নেতা এরশাদুল্লাহ, ওনার পায়ে যে গুলি লেগেছে এবং আরেকজন এভাবে, এখন মনে হচ্ছে যেন হত্যার উদ্দেশ্যে এই ধরনের হামলা, এই ধরনের, আপনি জানেন যে আমাদের বিএনপির বহু নেতা কর্মী আমাদের উপর দিয়ে কিন্তু সাইবার হামলা, সেটা ভিন্ন আরেকটা জিনিস যাচ্ছে। কিন্তু এখন এটা সত্যিকারের জানের উপর হামলা আজকে যেটা হয়েছে, তো নির্বাচন, এটা তো নির্বাচনী কোনো পরিবেশ হতে পারে না। বিএনপি আমরা একটা মানে বড় দল, মোটে নমিনেশন ডিক্লেয়ার করেছে, এখন পুরোপুরি না, আমাদের কিছু বাকি আছে, 63 বাকি আছে। কিন্তু দেখেন, এই পতিত স্বৈরাচার তারা দেশে এবং দেশের বাইরে লক্ষ কোটি টাকা তো পাচার করে নিয়ে গেছে, তাদের হাতে তো বহু টাকা পয়সা আছে। এখন এই ধরনের নাশকতা, এই ধরনের ষড়যন্ত্র এবং নির্বাচনটাকে ভণ্ডুল করবার যত রকম নীল নকশা, যত রকম ষড়যন্ত্র আছে, মানুষের মনেও আজকে এই প্রশ্ন যে নির্বাচন হবে তো। বিভিন্ন ইস্যুতে, যেমন পিআর নিয়ে একবার কথা হলো, তারপর গণভোট নিয়ে নানান রকম আপনার ডিবেট, কথাবার্তা হচ্ছে আমাদের। এখন হয় কি, ভোট বানচালের কোনো চেষ্টা কেউ কোনো কর্নার থেকে, যারা ভেস্টেড কোয়ার্টার্স আছে তারা কিভাবে করছে, তা না হলে এই মোটে শুরু হলো নির্বাচনী যেই প্রচারণা, সেখানে আমাদের বিএনপি নেতা এরশাদুল্লাহ ভাইয়ের পায়ে এই যে এইরকম তাকে মানে গুলি করা হলো, এবং সাথে একজন, সে যেই হোক তাকে বিচারের আওতায় আনবে, সে যদি অন্য মানুষ তো মারা গেল। এক্স্যাক্টলি, এটা তো কাম্য হতে পারে না, এটা তো অত্যন্ত অনাকাঙ্ক্ষিত। এখন যেন মনে হচ্ছে যে আমাদের নির্বাচনী যে একটা আমেজ, এটাকে যে কোনো ভাবেই হোক বাধাগ্রস্ত করবার জন্যেই নতুন করে এই টাইমে, এই সময়ে একটা যেন ভয়ের সংস্কৃতি আবার তৈরি করার চেষ্টা করছে কেউ। জি, আমি একটু তাসনিয়া রিয়াজ আপনার কাছে আসতে চাই। তাসনিয়া রিয়াজ, প্রথম প্রশ্ন হচ্ছে, সারোয়ার হোসেন বাবলা যিনি পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী এবং যিনি গুলিটি করেছেন বলে পুলিশের প্রাথমিক ধারণা, ছোট সাজ্জাদ তিনিও তালিকাভুক্ত সন্ত্রাসী, এবং এই দুই সন্ত্রাসী গ্রুপের দ্বন্দ্বের ইতিহাস একেবারে অজানা বা পুরনো না আইন শৃঙ্খলা বাহিনীর কাছেও। প্রথম প্রশ্ন হচ্ছে, নির্বাচনের মৌসুম আসার আগে সেনাবাহিনী মাঠে, পুলিশ সিরিয়াস হচ্ছে, সরকার এগুলোর প্রস্তুতির কথা বারবার আশ্বস্ত করছেন রাজনৈতিক দলগুলোকে। এখন এই বাবলা সাহেব যিনি মারা গেলেন, তার আত্মার মাগফিরাত কামনা করি, কিংবা সাজ্জাদ যিনি সন্ত্রাসী গুলি করেছেন, তাদের কারোরই তো আসলে বাইরে থাকার কথা না।
তারা বাইরে কেন, এবং এটি আসলে কি বার্তা দিল? আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমার সাথে একজন বিজ্ঞ আলোচক আছেন এবং যারা আমাকে দেখছেন। দেখুন, প্রথমত আপনি যে প্রশ্নটি করেছেন, আসলে এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য অ্যাকাউন্টেবল হচ্ছে গভর্নমেন্ট। একটা সরকারি উত্তরটা দিলে সুন্দর হবে, বাট আমি আমার অবজারভেশনটা ডেফিনেটলি আই উইল শেয়ার দি অবজারভেশন। দেখেন, প্রথমত আপনি শুরুটা যেটা দিয়ে করেছিলেন, আমার কাছে মনে হয়েছে সেখানে উত্তর আছে। আপনাকে প্রশ্ন করতে হবে যে যেই দুইজনকে নিয়ে এত আলোচনা হচ্ছে আজকে, একজন বাবলা, একজন ছোট সাজ্জাদ। এই বাবলা এবং ছোট সাজ্জাদের এই 5 তারিখের পর এরা বাহিরে আসলে ঠিক কি ধরনের কার্যক্রম পরিচালনা করেছে? আমরা ইতিমধ্যেই আমরা সোশ্যাল মিডিয়াতে তাদের বিভিন্ন ধরনের মুভিংগুলো আমরা দেখেছি। এবং এরশাদ সাহেব যিনি আজকে গুলিবিদ্ধ হয়েছেন, এটা ডেফিনেটলি একটা নিন্দনীয় ঘটনা। যিনি মারা গিয়েছেন এটাও নিন্দনীয় ঘটনা। কিন্তু আমরা কিন্তু বিএনপির যে তাদের পলিটিক্যাল কার্যক্রম, এই কার্যক্রমের সাথে কিন্তু এই ফিগারগুলোকে আমরা কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখেছি যে তারা তাদের সাথে সম্পৃক্ত থেকে বিভিন্ন ধরনের প্রচার কার্যক্রম, বিভিন্ন ধরনের সভা সেমিনারে যাওয়া আসা থেকে শুরু করে বিভিন্ন স্থানীয় নেতাদের সাথেও তাদের ছবিগুলো কিন্তু এখন সোশ্যাল মিডিয়াতে আসছে। কাজেই এই প্রশ্নটার উত্তর দেওয়ার জন্য যেমন গভর্নমেন্ট অ্যাকাউন্টেবল, প্যারালালি আমার কাছে মনে হয়েছে যে রাজনৈতিক দল হিসাবে বিএনপিও এটার জন্য কিন্তু অ্যাকাউন্টেবল। আপনি ডেফিনেটলি ওই নেতাকে আপনাকে জিজ্ঞেস করতে হবে যে এই আপনি যে ইভেন আপনি যেটা বলেছেন, আমি জাস্ট আপনার কথাগুলো ইকো করছি আর কি। যেমন আপনি বলেছেন যে এই ছোট সাজ্জাদের ঘটনাটা কিন্তু নতুন না। আমি সারপ্রাইজিংলি আপনার এখানে আসার আগে আমি গাড়িতে বসে বসে পুরো এই ছোট সাজ্জাদকে নিয়ে একটা বিরাট ব্লগ, এবং ওই যে তার যে গুরু আর কি বড় সাজ্জাদ, এই পুরো মানে ঘটনা প্রবাহগুলো আমি একটা সোশ্যাল মিডিয়ায় লম্বা একটা পোস্ট আমি পড়ছিলাম। কতটুকু সত্য কতটুকু মিথ্যা আই ডোন্ট নো, বাট সিকোয়েন্স দেখে মনে হলো যে সত্য হওয়ার সম্ভাবনা বেশি। এখন দেখেন, এদের সাথে যাদের সম্পৃক্ততা, যদি আপনি পলিটিক্যাল লিডারশিপকে যদি আপনি লিডারশিপের যদি দিকে তাকান, তাহলে এই পলিটিক্যাল লিডারশিপকে একটা জব দিতে হবে, এবং এই জবটা বিএনপির বেটারমেন্টের জন্য বিএনপিকে নিতে হবে। বিএনপির মানে ধরেন আপনি কি এটা বলছেন যে এই জবাব এরশাদুল্লাহ দিবেন? তিনি নিজেও তো আহত হয়েছেন, তার পায়ে গুলিবিদ্ধ হয়েছেন, তিনিও তো মারা যেতে পারেন। এরশাদুল্লাহ না, শুধু ইটস নট অ্যাবাউট এরশাদুল্লাহ। আমি আজকের ঘটনাকে যদি আমি একদম আজকের ঘটনাকে ধরেই বলছি। আমি শুধুমাত্র এরশাদুল্লাহকে কেন্দ্র করে বলছি না, আমি বলছি যে দেখেন, একটা শীর্ষ সন্ত্রাসী যিনি কিনা মানে রিকগনাইজড একটা ক্রিমিনাল, এরকম একজন ভদ্রলোক যখন নেতাদের সাথে আশেপাশে থাকে, তার মানে আপনাকে বুঝতে হবে যে তিনি কোনো না কোনোভাবে এম্পাওয়ার্ড হচ্ছেন, তাকে কোনো না কোনোভাবে সেভ করা হচ্ছে, তাকে কোনো না কোনোভাবে পজিশন করে দেওয়া হচ্ছে। এটা তো ভাই একদম ইজি টু ক্যালকুলেট, মানে এটা বুঝতে হলে আমাদের অনেক বেশি ম্যাথ জানার দরকার নেই। কাজেই আপনি শুধুমাত্র এই ইকুয়েশনটা যদি ধরে আগান, তাহলে আপনাকে ইকুয়েশন ধরে যদি আপনি এটার উত্তরটা খোঁজেন, তাহলে আপনাকে বুঝতে হবে যে তাহলে এটাকে এম্পাওয়ার কারা করলো, কারা করছে, কারা করার চেষ্টা করছে। আমি একদম ইন্ডিপেন্ডেন্টলি কথা বলছি, আমি কোনো দলের দিকে এটার দায় চাপাচ্ছি না। একটা নিন্দনীয় ঘটনা, একটা সন্ত্রাসী ঘটনা, এটাকে আমরা এভাবে করে ডিল করতে চাই। বাট আমি এটা বুঝাতে চাচ্ছি যে যদি এটার পেছনে কোনো পলিটিক্যাল ইনফ্লুয়েন্স থাকে, তাহলে সমস্যাটা শুধুমাত্র ওই সন্ত্রাসী কার্যক্রমে না, আপনাকে এই পলিটিক্যাল ইনফ্লুয়েন্স কারা দিচ্ছে, এটা এই যে তাদেরকে এম্পাওয়ার করা, এটা কারা করছে, ঠিক কী কারণে করছে, এই প্রশ্নগুলো তো আপনাকে করতে হবে। কারণ আপনার চোখের সামনে আজকে সাজ্জাদের ঘটনা এসছে, আপনার চোখের সামনে আজকে বাবলা সাহেবের ঘটনা এসছে, আপনার চোখের সামনে আজকে এরশাদ সাহেব গুলিবিদ্ধ হয়েছেন বলে না আপনি প্রশ্ন করছেন। কিন্তু আমরা যদি এভাবে করে প্রশ্ন করি যে বিভিন্ন জেলায়, বিভিন্ন উপজেলায়, বিভিন্ন বিভাগে এ ধরনের সন্ত্রাসীদেরকে কি এম্পাওয়ার করা হচ্ছে নাকি হচ্ছে না, এই প্রশ্ন তো করার সময় এসেছে। কাজেই দেখেন না, এটাই তো প্রশ্ন, মানে এই প্রশ্নটাই নিয়েই আমরা সামনে আমাদেরকে শুধুমাত্র এটাকে সিঙ্গেল ইউনিট অফ ইনসিডেন্ট ধরে আপনি কথা বললে হবে না। আপনি যদি সত্যিকার অর্থে আইন শৃঙ্খলার বেটারমেন্ট যদি আপনি ভাবতে চান, তাহলে এটাকে দলমতের ঊর্ধ্বে উঠে আপনাকে ভাবতে হবে। দেখেন, আমি খুব কনফিডেন্টলি বলি, বিএনপির টপ অর্ডার ডেফিনেটলি বিএনপির টপ অর্ডার এই ধরনের সন্ত্রাসী কার্যক্রমকে প্রশ্রয় দিতে চান না, কারণ তারা কিন্তু ভাবার্থটা বুঝে গেছেন। 5 তারিখের পর যে পলিটিক্যাল কালচারের পরিবর্তন আসছে, 5 তারিখের পর যে ইউথ এই ধরনের এই যে গুলি মারামারির যে ঘটনাগুলো, আপনার কাছে কি মনে হয় যে 5 তারিখ এই ঘটনার পর এই যে গুলি মারামারির যে ঘটনা, এখানে যদি কোনো দলের সম্পৃক্ততার প্রমাণ আসে, আপনার কাছে কি মনে হয় ইউথ এটাকে পজিটিভলি নিবে না? কারণ দেখেন, টেস্ট চেঞ্জ হয়ে গেছে তো মানুষের। আপনি এই যে এই সমস্ত গুলিটুলি করে আপনি এই সমস্ত মানে ক্ষমতার যে বড়াই, এটা দিয়ে তো আপনি ভাই ভোট পাবেন না, পাচ্ছেন না তো কোথাও, ইনফ্যাক্ট পাচ্ছেন না। কাজেই দেখেন, যখন কোয়ালিটির প্রশ্ন চলে আসে,
তখন এই যে গুলি সন্ত্রাসী কার্যক্রম এগুলো আসলে খুব নিম্ন স্তরে চলে যায়। আপনি সরকারের পাশাপাশি বলছেন যে কনসার্ন রাজনৈতিক দলগুলোর একটা দায়িত্ব Yes, obviously, এবং শুধু বিএনপি না, এখানে সকল পলিটিক্যাল পার্টিকে এটাকে আমরা অ্যাকাউন্টেবল করতে যদি এনসিপির সমাবেশে বা এনসিপির অফিসের সামনে কেউ গিয়ে গুলি করে, সেই দায় কি আসলে এনসিপি নিবে? তাহলে আজকের এটির দায় কেন নিবে না? বিএনপিকে নিতে আমি হবে? এটার সাথে সাথে আমি প্যারালাল একটা ঘটনা বলেছি আপনাকে। দেখেন, আমি ঠিক কোন জায়গাটাতে প্রশ্ন করেছি, আপনি আমাকে কিন্তু প্রশ্ন করতেন। আজকে যদি এই ছোট সাজ্জাদকে যদি আপনি এনসিপির বিভিন্ন সমাবেশে হাসনাতের ছবি সহ আপনি যদি দাঁড়ায় থাকতে দেখতেন, আপনি যদি হাসনাত বা সার্জিস বা অন্য কোনো নেতার সাথে, টপ অর্ডার কোনো লিডারশিপের সাথে যদি আপনি এই ভদ্রলোককে সাথে দাঁড়ায় থাইকা আপনি যদি দেখতেন যে তার স্লোগান দিচ্ছে, আপনি আমাকে প্রশ্ন করতেন না? আচ্ছা, আমার নেতার পাশে এই ভদ্রলোক এসে দাঁড়াইলো কিভাবে? এটার জন্য কি আমি অ্যাকাউন্টেবল না? আমি তো অ্যাকাউন্টেবল ভাই। আমি যদি এটার জন্য অ্যাকাউন্টেবল না হই, আমি কিসের রাজনীতি করতে আসছি বাংলাদেশে? কিসের রাজনীতি, কিসের মৌলিক পরিবর্তনের জন্য আমরা এখানে বসছি? পরিষ্কার আপা, এইরকম বাস্তবতায় ধরেন সেনাবাহিনীর সদস্যরা নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুতি নিচ্ছে, সেই জন্য মাঠে যে সদস্যরা আইন শৃঙ্খলা রক্ষায় ছিল তাদের 50 সদস্যকে উইথড্র করা হচ্ছে। এটা হচ্ছে আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সবাই সিদ্ধান্ত। উদ্দেশ্য হচ্ছে যে তাদের প্রশিক্ষণ লাগবে, নির্বাচনের প্রশিক্ষণ, নির্বাচনী ক্যাম্প কোথায় হবে সেগুলো নেই, এবং সেনাবাহিনী দীর্ঘদিন ক্যান্টনমেন্টের বাইরে রয়েছে, ফলে তাদের বিশ্রাম এবং সেটিও দরকার। এই ঘটনা, আজকের এই গুলির ঘটনা এবং 50% সেনাবাহিনীকে ব্যারাকে ফেরানোর ঘটনা, এটা দুইটারই আলাদা আলাদা পার্সপেক্টিভ আছে, যুক্তি আছে। কিন্তু যারা সন্ত্রাসী, যারা অস্থিতিশীলতা তৈরি করতে চায়, তাদের কাছে এটা কোনো নতুন কোনো বার্তা দিচ্ছে কিনা বা এটা তাদেরকে উৎসাহিত করবে কিনা, সেই প্রসঙ্গে ফাহিমা মুন্নিয়াপার বক্তব্য শুনবো। দর্শক, তার আগে আবার একটা বিরতি নিই। দর্শক, আরেকবার আমন্ত্রণ 24 ঘন্টায়। আমরা কথা বলছি সমসাময়িক বিষয় নিয়ে। ব্যারিস্টার ASM শাহরিয়ার কবির, সুপ্রিম কোর্টের আইনজীবী, আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। শাহরি ভাই, স্বাগত আপনাকে। দুঃখিত, আপনাকে খানিকটা পরে যুক্ত করতে হলো যানজটের জন্য। শাহরি ভাই, আপনি নিশ্চয়ই শুনেছেন যে চট্টগ্রামে বিএনপি মনোনীত একজন সংসদ সদস্য, তার উপরে গুলির ঘটনা ঘটছে, তিনি পায়ে গুলিবিদ্ধ। আমার রিপোর্টার একটু আগে জানাচ্ছিলেন তিনি সংখ্যামুক্ত, কিন্তু একজন মারা গেছেন। যিনি মারা গেছেন তিনি সারোয়ার হোসেন ওরফে বাবলা। পুলিশ বলছে তিনি তাদের তালিকাভুক্ত সন্ত্রাসী, এবং গুলিটি যিনি করেছেন বলে পুলিশের প্রাথমিক ধারণা, তার নাম ছোট সাজ্জাদ, তিনি আরেকটি সন্ত্রাসী গ্রুপ। ফলে একটি নির্বাচনী প্রচারণার একদম প্রাথমিক দিকে এই গুলির ঘটনা আসলে কি বার্তা দিচ্ছে? ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে যমুনা টিভির সবাইকে আসসালামু আলাইকুম এবং শুভেচ্ছা। দেখেন, ইলেকশন করাটা এত সহজ হবে না। 8-10টা ইলেকশন আর এবারে ইলেকশনটার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। আমরা প্রথম থেকেই বলে আসতেছি যে এবারে ইলেকশনটা শাসকের পরিবর্তন নয়, শাসনতন্ত্রের পরিবর্তন। আর এই শাসনতন্ত্রের পরিবর্তন হতে গেলে এই 17 বছরে যে মনস্টার, যে ফ্যাসিবাদী যে প্রশাসন ব্যবস্থা, সেই প্রশাসন ব্যবস্থার আমূল পরিবর্তন না করে আপনি যদি ইলেকশনে যান, এই যে আমরা বলতেছি উৎসব মুখর যে পরিবেশে ইলেকশনের কথা, আমার তো মনে হয় যে এটা না উল্টা কিছু হয়ে যায়, আমাদের জন্য দুঃখের বার্তা নিয়ে আসে। কেন এই কথা বললাম? ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার বাংলাদেশের এই 53 বছরের ইতিহাসে একমাত্র সরকার যে জনগণের সমর্থিত সরকার। উনি এসে কিন্তু সবগুলো পরিবর্তন, তত্ত্বাবধায়ক না, উনি অন্তর্বর্তীকালীন সরকার, মানে একটা সরকার যা যা ক্ষমতা প্রয়োগ করতে পারে উনি তাই করতে পারতেন। আমরা প্রথমে দাবি করেছিলাম জুলাই যোদ্ধা যারা ছিল তাদেরকে পুলিশে নিয়োগ দেওয়া হোক। আজকে 18 মাসে তাদেরকে পুলিশে নিয়োগ দেওয়া হয়নি। পুলিশ থেকে চাকরিচ্যুত করা হোক যারা যারা এর মধ্যে জড়িত, অথবা বিচার না হওয়া পর্যন্ত তাদেরকে সাসপেন্ড করা হোক। দেখা যেত যে 60% পুলিশ তাহলে আমাদের বাদ হয়ে যেত। এখন আর্মিকে দিয়ে আপনি ডে টু ডে চালাতে পারবেন না ওই জায়গা পর্যন্ত, কারণ পুলিশ রুট লেভেল পর্যন্ত তার সব কিছু ছিল। তাহলে পুলিশকে রিকনস্ট্রাকশনটা করা হলো না, কেন করা হলো না? দ্বিতীয় যদি বলে আমলাতান্ত্রিক যে জটিলতার কথা বলতেছেন, আমলাদেরকে কি আমরা প্রমোশন দিয়ে আপনি নিয়ে আসতে, সেই প্রমোশন যাদেরকে দিচ্ছে তারাও তো 15 বছরের মধ্যেকার। আপনি কি দেখেন, আমরা কি বলছিলাম, যেসব ছাত্ররা বিভিন্ন ইউনিভার্সিটি আছে তার থেকে পার্ট টাইম জব দেন যাতে তারা ট্রাফিক পুলিশকে অন্তত সাহায্য করুক, তারা বলে হ্যাঁ এটা করা হবে, আজ পর্যন্ত করেনি। জুডিশিয়ারিতে যারা নিয়োগ ছিল, যে বিচারক, সেই বিচারকই সেই জায়গায় আছে। আজকে আপনি পিচ্চি সন্ত্রাসী বলেন, একটা জিনিস খেয়াল করেন, এই প্রথম আগস্ট মাসে এবং সেপ্টেম্বর মাসে যত সন্ত্রাসী জামিন নিয়ে বের হয়ে গেছে তাদেরকে কিন্তু আপনি আর অ্যারেস্ট করতে পারেননি। সো আমাদের এখানে জামিন ছাড়াও বের হয়েছে। আমাদের এখানে একটি সুষ্ঠু নির্বাচন হোক, জুলাই সনদের বাস্তবায়ন, এটা তো ইন্ডিয়া চায় না। আরো একটা জিনিস বল, যাদের হাতে টাকা,
আপনি 18 মাসে একটা টাকা ফেরত আনতে পারছেন না। উপরন্তু আপনি কি করতেছেন, তাদেরকে অ্যাকোমোডেট করতেছেন। আই ডোন্ট নো কেন অ্যাকোমোডেট করতেছেন। তাহলে দে উইল ফ্লাডেড দিস মানি কি টু ইনস্টেবিলাইজ দ্য গভর্নমেন্ট। আর ইনস্টেবিলাইজ দ্য গভর্নমেন্ট মানে কি, আমাদের যে সংস্কারের চিন্তা, বিচারের চিন্তা, যে নির্বাচনের চিন্তা, সে জায়গা থেকে আপনি সরে যাবেন। এবং এই পরিকল্পনা করে কিন্তু 1-11 ঘটনা হয়েছিল। তো আমরা মনে হয় সে পতধ্বনি শুনতে পাচ্ছি, কিন্তু আমরা সজাগ হচ্ছি না। মানে একটা ঘটনা থেকে কি এত বড় অনুসিদ্ধান্তে আসা খুব যৌক্তিক আসলে শাহরিয়ার ভাই? আপনি একটা জিনিস চিন্তা করেন, বিএনপি তার রাজনৈতিক ইতিহাসে কোনোদিন তফসিল ঘোষণার আগে ক্যান্ডিডেট প্রকাশ করেনি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম। এবং কেন এটা করলো? যাতে নির্বাচনী ট্রেনে আমরা সবাই আসি, জনগণকে আশ্বস্ত করা। এবং যেদিন ক্যান্ডিডেট নমিনেশন দেওয়া হলো, তারপর আজকে দেখেন, আজকে দুপুরবেলা আমাদের মাননীয় অ্যাটর্নি জেনারেল মহোদয় বলেছেন যে হ্যাঁ আমি নির্বাচন করব, কিন্তু পদত্যাগের পরে। কারণ আমি এখন যদি নিয়ে এটাকে এই চেয়ারটায় আমি বাংলাদেশে অ্যাটর্নি জেনারেল, একে কি করতে কুলুষিত করা যাবে না। এই যে তার একটা, আমি বললো এটাকে আমি স্বাগত জানাই এবং শ্রদ্ধার সাথে সম্মান করি এই ভাষ্যকে। যখন সেই কথা বলছে এবং যখন জনসংযোগ কেবল আপনি শুরু করলেন, তখন আপনি মেসেজটা লোককে কি দিলেন? কাল থেকে যে জনসংযোগে নামবে, সে কি এইভাবে নামতে পারবে? তাহলে তার মধ্যে একটা ভয় কাজ করবে কি করবে না? তো আপনি একটা আতঙ্কের পরিবেশ কিন্তু অলরেডি একটা সৃষ্টি করে দিলেন। এবং এই যে পুলিশ বলতেছে যে একটা সন্ত্রাস যে মারা গেছে সে একজন সন্ত্রাসী, এইগুলো তো 15 বছরে দেখে আসছি। তো মারা গেছে সন্ত্রাসী, তুমি একদিন তাকে ধরনি কেন? সে বাইরে কেন? এবং সে আমার যদি, আমি তো একটা পাবলিক প্লেসে ভাই আমি জনসংযোগ করতেছি, আপনি 6টা লোক হেলমেট পরে, ভিডিওতে দেখা যাচ্ছে 6টা লোক হেলমেট পরে মোটরসাইকেল নিয়ে আসতেছে, সেই 6টার একজন তো এই সন্ত্রাসী না। আপনি একটা পথচারীকে আপনি সন্ত্রাসী বানায় মিডিয়াতে বলে দিলেন ও গুলি করছে। ওই 6 জন যে আসলো মোটরসাইকেলে, তাদের যদি একজন ধরা পড়তো, তারা যদি একটা গুলি দেখেন, যদি গোলাগুলি হতো, এখানে কিন্তু গোলাগুলি না, এক পক্ষ গুলি করছে এবং তাতে একদম উন্ডেড হয়েছে। এবং আরো একটা জিনিস আপনাকে বলি, মেসেজটা ওনার পায়ে লাগছে, যে গুলি করে মেরে ফেলতে পারে সে পায়ে মারবে না, সে মাথায় মারবে। সো দ্য মেসেজ ইজ ক্লিয়ার, তোমরা সাবধান হও, এইভাবে যেভাবে চলতেছো এভাবে ইলেকশন কিন্তু আমরা করতে দিব না। জি আপা, এরকম বাস্তবতায় সেনাবাহিনীর 50% সদস্যকে ফেরানো হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি বলেছেন এটা একটা কোর কমিটি আছে যে মূলত আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন হয় সেনাবাহিনী ছাড়া সেটি সরকার দেখতে চায়, আবার তাদের নির্বাচনকালীন প্রশিক্ষণ দেওয়া সেটিও একটা উদ্দেশ্য। ফলে এই সিদ্ধান্ত কি সন্ত্রাসীদেরকে আরো উস্কাতে পারে কিনা, বা সুযোগটা তারা নিতে পারে কিনা? এটা তো একটা দিক। প্লাস তাসিন রিয়াজ যে প্রশ্নটি করেছিল যে নানাভাবে ছোট বড় সন্ত্রাসীদেরকে আমাদের দলগুলো প্রশ্রয় দেয়, বড় দল হিসেবে বিএনপি, সেই হিসেবে আনুপাতিকভাবে বিএনপির ঘাড়ে হয়তো দোষের ভাগটা বেশি পড়ে কিনা? না, এটা তো উনি বলেছেন। এখন কোনো ধরনের সন্ত্রাসী, তাদেরকে কোনো রকম এম্পাওয়ারমেন্ট করা সন্ত্রাসীদের, এটা তো বিএনপি কখনো এটা করবে বলে আমরা এটা কোনোদিনও বিশ্বাস করি না। একটু আগে আমি দেখলাম আমাদের মহাসচিব উনি একটা বিবৃতি দিয়েছেন এরশাদুল্লাহ সাহেবের এই যে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসারত আছেন এই ব্যাপারে। উনি বলছেন যে ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী স্বৈরাচারী শাসকগোষ্ঠীর পতনের পর দুষ্কৃতকারীরা আবারও দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি সহ নৈরাজ্যের মাধ্যমে ফায়দা হাসিলের অপতৎপরতায় লিপ্ত হয়েছে। এখন এটাই হচ্ছে মূল কথা। কে, একটু আগে আমি যেমন বলেছি, কে কোনখান দিয়ে, আমার এই ভাইয়ের কথাতেও সেটাই আসলো যে যারা ফ্যাসিস্ট তাদের হাতে এই যে আপনার লক্ষ কোটি টাকা, হ্যাঁ, এবং দেশে নির্বাচন হতে দেয়া, নির্বাচন না হতে দেয়া, এই না হতে দেয়াতে তাদের যেই উৎসাহ, সবকিছু মিলিয়েই তারা একটা অরাজক পরিস্থিতি বাংলাদেশে নির্বাচনের আগে, ভোটের আগে করতে চায়। কারণ তারা এটা তো জেনে গেছে যে তারা এবং আরো কারা, যে নির্বাচন গত 17 বছর তো হয়নি। নির্বাচন মানে ভোট, আমাদের যে জনসংখ্যার অত্যন্ত বৃহৎ একটা অংশ তারা হচ্ছে তরুণ ভোটার, জীবনে ভোটই দেয়নি, ভোট দিতে পারেনি, কারণ দেওয়ার কোনো সুযোগ ছিল না ওই ফ্যাসিবাদের ওই আমলে, স্বৈরাচারের সেই সময়ে। তো এখন যখন দেখা যাচ্ছে এরকম একটা পরিবেশ এবং পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে, তখন কেউ কেউ দেশে এবং বাইরে কেউ কেউ কোনো খান থেকে এমন এমন অবস্থা তৈরি করা হচ্ছে, যেমন আজকের যে ঘটনাটা এরশাদুল্লাহ ভাইয়ের যেটা গুলি করেছে চট্টগ্রাম 8-এর আমাদের ক্যান্ডিডেট। এখন দেখেন
যে কথাটা যে হ্যাঁ একটা বার্তা দেয়া, কি বার্তা, যে আতঙ্ক তৈরি করা, ভয় এই তৈরি দিয়ে করা। শুরু, এইরকম এমন একটা ভাব যেন দেখো এরকম ঘটনা কিন্তু আরো ঘটবে, একটা আগাম বার্তা দেয়া ভয়ের, যে দেখো সাবধান। তো এইটা তো বললে ভাই লাভ হচ্ছে না, কারণ বাংলাদেশের মানুষ, আপনি একদম স্বাধীনতার আগের থেকেই যদি ধরেন, ভোট, নির্বাচন, গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার, এই জিনিসগুলো প্রত্যেকটা একটার সাথে আরেকটা অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে। এমন না যে বাংলাদেশে শুধু আপনার গণতন্ত্র থাকবে, ভোট হবে না, এমন না যে প্রত্যেকটা নির্বাচন, এই যে গত 16 বছরে এই ফ্যাসিস্ট সরকার যারা ছিল, যে পালিয়ে গেছে, তারা এটাকে ম্যানুপুলেট করেছে। তারা এটা, আওয়ামী লীগ যে এখনো অস্থিতিশীলতা তৈরি করতে পারে, সাথে বিদেশি কিছু শক্তি করতে পারে, সেইটা তো শুরু থেকে আপনারা বলে আসছেন, ফলে সেটি তো জানা। সেটি মোকাবেলায় রাজনৈতিক দলগুলো এবং সরকার, বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনী, তাহলে কি পদক্ষেপ নিল? না, এবং এই এটি- অবস্থায় সেনাবাহিনীর 50% যদি ব্যারাকে যায়, সেটি নিয়ে আপনার মন্তব্য কি? না, সেনাবাহিনী আমাদের দেশের অত্যন্ত সুশৃঙ্খল একটা বাহিনী। এখন 50% ওনাদেরকে ব্যারাকে কেন ফিরিয়ে নেওয়া হচ্ছে? ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে বিভিন্ন এলাকায় যখন আইন শৃঙ্খলার চরম একটা অবনতি, এবং যারা সত্যিকার অর্থে আইন শৃঙ্খলা রক্ষাকারী নিরাপত্তা বাহিনী, পুলিশ হিসেবে তারা কাজ করে, তাদেরকে আমরা তো প্রোঅ্যাক্টিভ দেখি না, বরং কোনো ঘটনা ঘটে গেলেও থানায় নানান রকম আপনার কথাবার্তা আছে। তো সেই রকম পরিস্থিতিতে আইন শৃঙ্খলা আর দেশের মানুষের আস্থা, বিশ্বাস সবকিছুর সাথে একটা সেনাবাহিনীর আছে একটা সম্পর্ক। তারপরও ওনারা যদি ট্রেনিং এর কারণে যে থাকেন, যে নির্বাচনকালীন সময়ে ওনারা ওনাদের যথাযথ ভূমিকা পালন করবেন, তাহলে সেক্ষেত্রে আমরা তাদেরকে তো সাধুবাদ জানাবো। জি জি, আপা আপনাকে একটু থামাই। তাসিম রিয়াজ, আপনার কাছে দুটো প্রশ্ন। একটা হচ্ছে যে ধরেন ম্যাজিস্ট্রেসি নিয়ে সেনাবাহিনী প্রায় 1.5 বছর ধরে ক্ষমতায়, সেটি আসলে আমাদের আইন শৃঙ্খলার উন্নয়নে কতখানি ভূমিকা রাখলো? এবং সরকার অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখন বলছে যে সেনাবাহিনীর সংখ্যা মাঠে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে একটু কমালে আইন শৃঙ্খলা পরিস্থিতি কোন দিকে যায় সেটিও সরকার দেখতে চায়। এইটা আসলে অনেকখানি কি বলে আপনার, মানে বেশি ঝুঁকিপূর্ণ হয়ে গেল কিনা? দেখেন, প্রথমত আপনি যে প্রশ্নটা করেছেন যে আসলে সেনাবাহিনীর ভূমিকাটা কেমন ছিল, আমি যদি খুবই ফেয়ার ওপিনিয়ন দিই, আমরা 5 তারিখের পর তো আসলে আমরা পুলিশ প্রশাসনকে আসলে একদম অ্যাবসেন্স পেয়েছি। তাদের সক্ষমতার প্রশ্ন ছিল, এবং যারা ক্রিমিনাল অ্যাক্ট করেছে মোস্ট অফ দেম তারাও পালিয়েছিল। কাজেই আপনার খুবই অর্গানাইজড একটা ফোর্স যখন একদম এরকম ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, তখন এটাকে আসলে রিঅর্গানাইজ করা এটা খুব ডিফিকাল্ট একটা চ্যালেঞ্জ। তবে শাহরিয়ার ভাই যে প্রশ্নটা করেছেন, এই প্রশ্নটা আমিও রাখতে চাই যে দেখেন, আমাদের আসলে অবারিত সুযোগ ছিল, যেহেতু ইন্টারিম গভর্নমেন্ট ছিল, তাদের হাতে ওই অ্যাক্সেস ছিল, তাদের হাতে ওই ম্যান্ডেট ছিল, তাদের হাতে পলিটিক্যাল পার্টিগুলোর ওই সাপোর্টটা ছিল। আমরা এখন পর্যন্ত মানে পুলিশ সংস্কার নিয়ে আমরা আসলে কোনো ধরনের কিছু করতে পারি না। একটা স্বাধীন কমিশন নিয়ে একটা আলাপ আলোচনা চলছিল, বাট আনফর্চুনেটলি সেই আলাপ আলোচনাটাও আসলে খুব পজিটিভ দিকে যে গড়িয়েছে ব্যাপারটা তা না। কাজেই দেখেন, এটা একটা বড় সমস্যা আমরা জিয়ে রাখলাম আর কি। মানে আমি জাস্ট এই জায়গাটাতেই একটা কমেন্ট করতে চাই, বড় সমস্যাটা জিয়ে রাখলাম। এখন পুলিশের যে নীরবতা বা অ্যাবসেন্স বা মানে ইনকম্পিটেন্সি, এটার মাঝখানে আসলে সেনাবাহিনী এই রাষ্ট্রের যে আইন শৃঙ্খলার জায়গাগুলোকে আসলে স্টেবল রাখার জন্য দে ডিড আ লট, এটা আমাদেরকে আসলে বলতেই হবে। অ্যান্ড এইভাবে করে আসলে আপনি জানেন যে তাদের কিন্তু এই ধরনের মানে এই লোকাল থিংসগুলোর সাথে ডিলিংয়ের কিন্তু কাজ তাদের না। কাজেই যখন আপনি তাদেরকে এই ধরনের কাজের সাথে মানে সম্পৃক্ত করেছেন, তাদেরকে ডিপ্লয় করেছেন, তারা তাদের সর্বোচ্চটাই দিয়েছেন, তাদের আন্তরিকতাটা ডেফিনেটলি ছিল। বাট আনফর্চুনেটলি আপনি যেটা বলেছেন, আমার কাছেও এটা আসলে একটা মানে দিন শেষে আমার কাছেও মনে হয় যে এটা একটা রিস্কি গেম কিনা, যে আপনি তাদেরকে আবার ব্যারাকে ফেরাবেন। সেটা ট্রেনিংয়ের কারণে হতে পারে, এটা একটা অ্যাপ্রিসিয়েবল থিং, বাট দিন শেষে আসলে কতটুকু ক্রাইসিস ডেভেলপ হবে সামনে নির্বাচন, এটা নিয়ে তো আসলে একটা ঝুঁকি থেকেই যাচ্ছে। আমরা যেটা দেখছি ইতিমধ্যে যে বিভিন্ন রকম জটিলতা। শাহরিয়ার ভাই, আপনি এই প্রসঙ্গে যদি একটু অ্যাড করেন, যে ধরেন আপনার এই পরিস্থিতি যখন হচ্ছে, অনেকে জামাতের যিনি ওই আসনের প্রার্থী, তিনি পেশায় চিকিৎসক, তিনিও এরশাদুল্লাহ সাহেবকে দেখতে গিয়েছিলেন, কিন্তু একটা পক্ষ এরকম কথাও বলছে যে নির্বাচন পেছালে সবচেয়ে বেশি লাভ আসলে কার, অথবা নির্বাচন পেছালে এখন সবচেয়ে ভালো সময় জামাত ইসলাম পার করছে, ফলে
কোনোভাবে কি এই ঘটনাটা এদিকেও মন নিতে পারে যে এটার সঙ্গে কোনোভাবে নির্বাচন পেছানোর যে চক্রান্ত আওয়ামী লীগ বা আপনার ভাষায় ভারত করছে, সেটার সঙ্গে তাদের সঙ্গে আবার জামাতেরও অনেকে এক ধরনের ঐক্যমত্য হচ্ছে, এরকম অভিযোগ বিএনপির কেউ কেউ বলেন, সেটার কি ব্যাখ্যা দিবেন? আচ্ছা, আপনি অনেকগুলো কথা বলে ফেললেন। প্রথম জিনিস হচ্ছে ঐক্য বিনষ্ট করার জন্যে সব সময় করবে কি, দুই ভাইয়ের মধ্যে গন্ডগোল লাগা দিবে। সো আমার মনে হয় বিএনপি এবং জামাতের মধ্যে গন্ডগোল লাগানোর জন্যে এই রিউমার থেকে শুরু করে যা যা সব, কিন্তু আমি এইভাবে শুরু করব, শস্যের মধ্যে ভূত আছে কিনা। বিএনপি এবং জামাত ইসলাম দাবি করলেন উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ ষড়যন্ত্রে লিপ্ত, কিন্তু তাদের নাম প্রকাশ করা না এই কারণে যে সামনে ইলেকশন। এখন বিএনপি এক সময় করেছে 3 জনের নাম, এবং একটা জিনিস দেখেন, গভর্নমেন্টটা ইনস্টেবল হয়ে যাবে। আপনি একটু গোড়ার দিকে যান, 4096 কিলোমিটার বর্ডার বাংলাদেশ ইন্ডিয়ার, বিডিআরকে আপনি ফেব্রুয়ারি মাসে শেষ করে দিচ্ছেন। 2009 সালের ফেব্রুয়ারি মাসে আপনি বিডিআরকে শেষ করে দিলেন, দিয়ে আপনি এই 4096 কিলোমিটারকে অরক্ষিত রাখলেন। তারপরে কি করলেন দেখেন, খুব 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 করে হাটের ব্যবস্থা করলেন। হাট মানে কি, দুই পারের লোক ভিসা কোনো পাসপোর্ট ছাড়াই যেতে আসতে পারবে। সো বর্ডার হাটের নামে কিন্তু আপনি এখন অস্ত্র আনতেছেন। বর্ডার হাটের নামে কিন্তু এখন আপনি কি আনতে পারতেছেন, অস্ত্র আনতে পারতেছেন। কারণ আজ পর্যন্ত 15 বছরে বিডিআরের যে সক্ষমতা ছিল সে সক্ষমতা ফিরিয়ে আনা হয়নি। বিডিআরের যে নিয়োগ দেওয়ার কথা ছিল সেই নিয়োগ দেওয়া হয়নি। আপনাকে আরো একটা কথা বলি, 15 বছরে বিজেপিতে সেইভাবে নিয়োগই দেওয়া হয়নি। বিজেপিকে নষ্ট করার জন্য কেন, ওখানে আবার কথা ছিল, এই যে দেখেন আমি কেন বলি, শেখ হাসিনাকে মুখ্যমন্ত্রী উনি বলছিলেন যে ইন্ডিয়াকে যা দিছিস তা ইন্ডিয়া ভুলবে না। কি কারণে? তিনি বলেন যে আমরা তো বর্ডার রক্ষা করার কি দরকার, রক্ষা তো আমরা তো দুই ভাই। সেজন্য ফেলানি যখন ঝুলে থাকে তখন এই দেশের সেই সময় প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী যে ছিল তার মুখ থেকে একটা কথা শুনতে পাবেন না। চাঁপাইনবাবগঞ্জে যখন 7 দিনে লোক গুলি করে মেরে ফেলে দিয়ে একদম ক্ষত বিক্ষত লাশ, পচা লাশ আমরা কি হলো পাইলাম, তখন পররাষ্ট্রমন্ত্রী হচ্ছে হাজবেন্ড ওয়াইফের সম্পর্ক, এ বিষয়ে কথা বলা যাবে না। ইভেন কয়জন লোক মারা যায় কোনো পেপার সেটা পাবলিশ করতে পারতো না। সো আমরা এরকম সার্বভৌম দেশ ছিলাম 16 বছরে। সো আপনার বর্ডার অরক্ষিত। এবার আসেন এই 24-এর গণ আন্দোলনে পুলিশের ব্যারাক থেকে যত অস্ত্র গোলাবারুদ লুট হয়েছে, আজ পর্যন্ত সরকার জবাব দিতে পারেনি যে তার 20% পর্যন্ত তারা রিকভারি করতে সক্ষম হয়েছে কিনা। অন্তর্বর্তী সরকার 80% তো দূরে থাক, 50% তো দূরে থাক, 20% পর্যন্ত রিকভারি করতে পারেনি। তাহলে পুলিশের অস্ত্র কোথায়? আমার দেশের মধ্যেই তো আছে। তাহলে বিডিআরকে আপনি শক্ত করেননি। এবার যে কথা বলছে 760টা ছোট ছোট আমাদের ওকে ওগুলোকে বলে কি ক্যান্টনমেন্ট থেকে আমাদের এই ছোট ছোট এইগুলোকে সেনা ক্যাম্প 760টা ছিল, সেটা হাসিনার নামায় নিয়ে এসেছিল 59টাতে। জাস্ট থিঙ্ক অ্যাবাউট, পুরা হিল ট্রাক্সে 760টা ছিল, পার্বত্য সেটাকে 59টাই নিয়ে আসছিল। আমরা এখন যখন দাবি করতেছি যে আবার 760টা না 1000টা করা হোক, তখন দেখেন বাস্তবতা কত নির্মম। মাননীয় সেনাপ্রধান বলতেছে এই সৈন্যগুলোকে যদি আমি ওখানে দিই আপনি দেশে কিভাবে চালাবেন? আপনি তো পুলিশকে এই করতে পারেননি, বিডিআরকে আপনি রিকনস্ট্রাকশন করতে পারেননি। তাহলে একদিকে বলতেছেন আমাকে ডে টু ডে দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে, একদিকে বলতেছেন আমাকে কি ল অ্যান্ড অর্ডার দেখতে, আবার কি ইলেকশনের কাজটাও করতে। সো যে সৈনিকটা একটা মানুষ তো, রোবট না তো। আপনি একটা জিনিস বোঝেন, 12 ঘন্টার বেশি একটা লোককে যদি প্রতিদিন আপনি করান তাহলে কি হবে? ডিমোরালাইজ হয়ে যাবে না? তাহলে আপনি এই জিনিসটা জানেন, আপনি একজন লেফটেন্যান্ট জেনারেল, আপনি জানেন যে কোথায় কোথায় কি অবস্থা। আপনি এই নেভি, এয়ারফোর্স এবং আর্মি ছাড়া গত 18 মাসে আপনি কাকে দিয়ে দেশ চালালেন? এয়ারপোর্ট, নেভি, আর্মি, পোর্ট, নেভি, আর্মি। তাহলে আপনি পুলিশটাকে কেন রিকনস্ট্রাকশন করলেন? তাহলে পরিকল্পিত। সেই জন্য আমি বলছি শস্যের মধ্যে ভূত আছে কিনা। আরেকটা জিনিস দেখ, যখন আমরা সরষে হলে তাহলে তো অন্তর্বর্তী সরকারের মধ্যে সেটাই বলছে, আঙ্গুল তুলবো কার দিকে? ভূত কারা? উপদেষ্টারা। অবশ্যই। কারণ কি আমি আপনার তাদের নাম বলেন না কেন? এই দেখেন নাম বলতে হয় না, তার আগে ঠাকুর ঘরে কেড়ে তারাই বলে আমরা কোথায় যাব, আমাদের এখানে নাই। সো আপনার আমাকে বলতে হবে না, ঠাকুর ঘরে কেড়ে। শোনেন, দেশটার বহুবার আমরা সুযোগ পাইছি রিকনস্ট্রাকশনের, আহদুকে আমরা সেই স্বপ্নের বাংলাদেশ তৈরি করতে পেরেছি, পারিনি। এবং আপনি এখন যে কথাটা বললেন 50% সৈন্যকে সরে নিয়ে, সৈনিকের তো একটা রুটিন আছে, আপনাকে এটা মেনে নিতে হবে, তাদেরকে ফিরে। আচ্ছা, আপনি ইলেকশন করতে গেলে তাদেরকে যদি স্ট্রাইকিং ফোর্সে নিয়ে আসেন
তাহলে কিভাবে ব্যালট আমাদের দেশে দেখেন, ইংল্যান্ড আর আমাদের দেশের মধ্যে পার্থক্য কি? আমাদের প্রতিটা সেন্টারে ভোট গণনা হয়, এরকম না যে সমস্ত ব্যালট বক্সে উপজেলা সেন্টারে নিয়ে আসা হলো তারপর গণনা করলো। তাহলে গণনার সময় আপনাকে অবশ্যই ডিপ্লয় করতে হবে ফোর্স, তারপর গণনা শেষ হলে সেই ব্যালট গুলোকে সেটা প্রিজাইডিং অফিসারকে পর্যন্ত নিয়ে আসতে হবে। কে করবে? আর্মি করবে। তাহলে এই লোকগুলোকে ট্রেনিং দিতে হবে, সিলগালা কোনটায় থাকবে কোনটায় থাকবে না। তাহলে আপনি ট্রেনিং না দিয়ে, ওই যে বলে না ঢাল নাই তলোয়ার নাই নিধিরাম সর্দার, তাকে আপনি যদি পাঠান, তাহলে আজকে সুপরিকল্পিতভাবে এই ইলেকশন জামাত না, বিএনপি না, আমি আবারও বলতেছি, এই আওয়ামী লীগের প্রেতাত্মা যারা এখানে আছে এবং ইন্ডিয়া, আমাদের দেশ শান্তিতে থাকুক, সোনার বাংলা হোক, সেটা ৭১ থেকে আজ পর্যন্ত কোনোদিন চায়নি এবং করতে দিবে না ভাই। এবং এটা আমার উপদেষ্টা মণ্ডলী মনে বারবার ফেল করতেছে বুঝতে। জি, এই বাস্তবতায় শাহী ভাই, সরকারের পক্ষ থেকে যদি আসিফ নজরুল উপদেষ্টা বলছে এটা আলটিমেটাম না, কিন্তু 7 দিনের একটা সময় দেওয়া হয়েছিল, বিশেষ করে পিআর এবং গণপরিষদ নির্বাচন ঐক্যমতে পৌঁছাতে। তাসিন রিয়াজরা সহ 9টি দল একটা উদ্যোগ নিয়েছেন, তারা বসেছেন। জামাত তার 2 জন শীর্ষ নেতাকে দায়িত্ব দিয়েছেন। বিএনপিকে আপা আদৌ কিছু করছে এই আলটিমেটাম বা সরকারের সময়টাকে মাথায় নিকে, নাকি বিএনপি চাইলে তো এই সরকারকে যে কোনো সময় ফেলে দিতে পারে, বিএনপি রাস্তায় নামলে এই সরকার টিকবে না, এই সমস্ত যে বক্তব্য বিএনপির অনেক বড় নেতাদের, সেই রাস্তায় হাঁটবে, সেটি নিয়ে আমরা কথা বলবো দর্শক। তার আগে ছোট্ট একটা বিরতি নিয়ে আবার দর্শক, বিরতির পর স্বাগত আরেকবার। আমরা কথা বলছি নির্বাচন সহ সমসাময়িক প্রসঙ্গে। শাহী ভাই, আপনার কাছে যে প্রশ্নটা ছিল সেইটা হচ্ছে যে এই যে পরিস্থিতিগুলো তৈরি হচ্ছে, এইটার ফলে রাজনীতিতে কি প্রভাব পড়বে? সরকারের একজন উপদেষ্টা বিশেষ উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে 7 দিনের একটা সময় দিয়েছিলেন ঐক্যমত হওয়ার বিষয়ে। আমরা সবসময় দেখছি যে রাজনৈতিক দলগুলো সরকারকে আলটিমেটাম দেয়। এই প্রথম দেখলাম সরকার এক প্রকার, আমার ভাষায় আমি যেটা আলটিমেটাম বলছি, যদি সরকার বলছে না, আলটিমেটাম দিল। তার পরিপ্রেক্ষিতে জামাত একটি কমিটি করেছে, এনসিপি, গণ অধিকার পরিষদ, 9টি দল একত্রিত হয়েছে। কিন্তু বিএনপি কি আদৌ আপনাদের যে দুটো ইস্যু, গণভোট, আজকে জামাত বলেছে যে কোনো সময় হলেও নভেম্বর থেকে শুরু এসে আরেকটু নমনীয় হয়েছে, ফলে জামাতকে আরো খানিকটা নমনীয় হলো কিনা? আমি আপনাকে এটা বলি, বাংলাদেশের প্রথম আমি প্রস্তাব করেছিলাম একই দিনে গণভোট এবং পার্লামেন্ট ইলেকশনের। কেন? আমাদের অর্থনৈতিক দুরবস্থা দেখে। এবং এটা আমি মাননীয় আমিরকেও আমি বলেছিলাম যে যদি জুলাই সনদের অর্ডারটা হয় তাহলে লিগ্যাল বেসিস পেয়ে গেলাম। এখন জনগণ ওটা অ্যাকসেপ্ট করবে কি করবে না সেটা গণভোটের দিন। দ্বিতীয় আর একটা কথা বলছিলাম, গণভোটে জেনারেলি মানুষের ইন্টারেস্ট থাকে না, টার্ন আউটটা কম হয়। ধরে নেন 30% লোক টার্ন আউট হলো, তাহলে তো একসময় বলবে 70% লোক এই সনদকে দায়ী করেছে। আর যদি আপনি নির্বাচনের দিন হয় তাহলে টার্ন আউটটা কিন্তু অনেক বেশি হবে। এখন আপনাকে যেখান থেকে বলতেছে, একজন উপদেষ্টার কি আদৌ বলার ক্ষমতা আছে? নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে রেফারির ভূমিকায় আপনি হলুদ কার্ড লাল কার্ড দেখাতে পারেন, কিন্তু আপনি গোল দিতে পারেন না। আপনি রাজনৈতিক দলগুলোকে বলতে পারেন আসেন চা খাই, এখানে বসে থেকে এখনই এটা নিয়ে বন্দোবস্ত হবে, ভাই আপনারা নিজেদের মধ্যে আলাপ করে কালকে আপনারা চা খাইতে আসেন। দ্যাটস হাউ ইজ সাপোজ টু বি। আপনি বলতে পারেন না যে হু আর ইউ, ইউ আর নট দ্য ইভেন দ্য রিপ্রেজেন্টেটিভ। আপনি তো জনগণের প্রতিনিধিও না ভাই, আমি তো জনগণের প্রতিনিধি। আপনি জনগণকে বলতেছেন তুমি তোমার ব্যবস্থা করো, এটার মানিটা কি? আপনি আরেকটা জিনিস বলি, শোনেন, আসিফ নজরুল সাহেব, তাকে পার্সোনাল দায়ী করবো না, কিন্তু সে অনেক কিছুর জন্য দায়ী। যেমন আজকে দিলীপ আগরওয়ালরা এদেশ থেকে ভারতে যেতে পারছে বলেই এই টাকার ফ্লোটা এই সন্ত্রাসীদের মধ্যে বেশি চলে আসবে। এবং আরো একটা জিনিস আপনি দেখেন, তো সেটা তো আপনার সেই দায়িত্ব আপনার আদালতের হওয়ার কথা, মানে উচ্চ আদালতের হওয়ার কথা না। আপনি তো আইন করে ফেলে দিলেন। কি সবার চোখে কি দিয়ে দিলেন? ওই যে বলে, শোনেন, খারাপ কাজ করতে যাওয়ার আগে একটা আই ওয়াশ করতে হয়। আপনি বললেন কি অনলাইনে বেল সিস্টেম, যে বেল এখনই হাইকোর্টে ওই যে কথা আসছে একদিনে প্রতি মিনিটে 5টা করে বেল হলো কিভাবে? তাহলে বেল এখনই হলো, এখানে আমি অনলাইনে দিলাম, জেলখানায় অলরেডি টাকা পয়সা দিয়ে ওই কয়েদি রেডি হয়ে আছে, 1 সেকেন্ডের মধ্যে বের হয়ে যাবে। তাহলে উচ্চ আদালতে আমি যে আপিল করব কোনো অন্যায় হলে, সেই সুযোগটা কি হলো? আপনি রুদ্ধ করে দিলেন। এটাকে বলে ডেভিল অ্যাডভোকেসি। আর উনি হচ্ছে শিক্ষক মানুষ, শিক্ষকের 2টা ব্রেনই আছে, সে ডেভিলগিরিও করতে পারে, ভালো কিছুও করতে পারে। সো আমি বলতেছি না যে এটা খারাপ, কিন্তু এই যে শর্ট টাইমের আপনাকে একটা জিনিস বুঝতে হবে, দেশের প্রেক্ষাপটটা বুঝতে হবে। প্রেক্ষাপট না বুঝে আমি আমেরিকায় যা চলতেছে সেটা আপনি বাংলাদেশে ইমপ্লিমেন্ট করতে আমার পারেন না। সময় কম, 30 সেকেন্ডে যদি বলেন এই 7 দিনের ভিতরে কি কোনো ঐক্যমত হবে আসলে গণপরিষদ? আমি আশাবাদী এবং আমি আপনাকে বলতেছি গণভোট নিয়ে যে কথা, সেটা
ইনশাল্লাহ এটা সমাধান হবে, উচ্চকক্ষে পিয়ার সেটা নিয়েও সমাধান হবে। এই তো দুইটা জিয়ায় আছে এবং এই 7 দিনের মধ্যে হবে। কিন্তু গভর্নমেন্ট এই যে 7 দিন বলে 270 দিন খেয়ে ফেললো এবং আজকে আমার পুরা ইলেকশনটাকে অনিশ্চয়তার দিকে নিয়ে যাচ্ছে। এতে কি হলো? আমরা প্রতারিত হচ্ছি। আমরা প্রতারিত হচ্ছে। তাসির রিয়াজ, আসলে কি নির্বাচন নিয়ে কোনো শঙ্কা আপনারাও দেখেন? এবং নানান ধরনের গুজব, এনসিপি আসলে কার সঙ্গে আছে? এই জোট ভোটের একটা সমীকরণ চলছে। আজকে একটি বড় পত্রিকা তারা নিউজ করলো যে আপনারা 3টা মন্ত্রিত্ব চান, 20টা সংসদীয় আসন চান। এই কাজ তো ভাই জাতীয় পার্টি এবং আওয়ামী লীগও করতো। সেই একই কাজ যদি এনসিপি এবং বিএনপি করে, তারপরের এই জুলাই গণ অভ্যুত্থান সেই চেতনার কথা কোনো গৌরবের জায়গায় আদৌ থাকে কিনা? না, থাকে না। তো এই জন্য তো আমরা আমাদের জায়গা থেকে একটা ক্ল্যারিটি দিয়েছি। আপনি দেখেছেন যে জাস্ট ইমিডিয়েটলি আপনি যে পার্টিকুলার রিপোর্টের কথা বললেন, ইমিডিয়েটলি কিন্তু আমাদের পার্টি থেকে অফিসিয়াল একটা রেসপন্স আসছে এবং আমরা কিন্তু রিজয়েন্ডার দিয়েছি। আপনি আমাদের স্টেটমেন্টটা পড়ে দেখবেন এবং আমরা খুব শক্ত শব্দ উচ্চারণ করেছি, উইদাউট এনি মানে এভিডেন্স। আপনি একটা এমন একটা হাইপার বোল্ড ক্লেম করলেন, আপনি যে হাইপার বোল্ড ক্লেমের আপনি কোনো যে সূত্র থেকে জানতে পেরেছি, বলতে শুনেছি টাইপ যে নিউজ, এটা আমরা এরকম ক্রেডিবল একটা অর্গানাইজেশনের কাছ থেকে এরকম মানে বাজে ধরনের অ্যাটিটিউড এটা আমরাও প্রত্যাশা করি না এবং আমরা অফিসিয়ালি জানিয়েছি। দেখেন শাহরিয়ার ভাইকে আমি একটু, কিন্তু আপনারা কি এই ক্ষমতার হালুয়া রুটির ভাগাভাগিতা যাচ্ছেন না? মানে কারোর সঙ্গে জোট করছেন? ইতিমধ্যে বলেছি যে আমরা আমাদের মতন করে আমরা এককভাবে, এখন পর্যন্ত আমাদের প্ল্যানিং হচ্ছে আমরা এককভাবে আমরা প্রার্থিতা ঘোষণা করবো এবং ডেডলাইনও বলা হয়েছে যে 15 তারিখের মধ্যে আমরা আমাদের মতন করে প্রার্থিতা ঘোষণা করবো এবং আমরা একদম ইটস ভেরি ক্লিয়ার। আপনি স্টেটমেন্টগুলো পড়ে দেখেন, এখানে কোনো ফাঁকফোকর নাই, কোনো অ্যাজাম্পশন নাই, একদম মানে নিট অ্যান্ড ক্লিয়ার। শাহরিয়ার ভাইয়ের একটা ব্যাপারে আমি একটু বলি, আমার কাছে মনে হয়েছে যে এটা এককেন্দ্রিকভাবে ঐকমত্য কমিশনের যে আজকের সংকট, এককেন্দ্রিকভাবে আসলে সরকারের দিকে বলটা পাস করার সুযোগ নাই। হ্যাঁ, অবভিয়াসলি উনি যে পার্টিকুলার পার্সনের কথা বলেছেন, সেই পার্টিকুলার পার্সন নিয়ে আমাদেরও ডিস্যাটিসফ্যাকশন আছে, সেটা আমরা একাধিকবার বলছি, বিভিন্ন জায়গায় বলছি। ইয়েস, অবভিয়াসলি ইট ইজ। তো আমরা আমাদের মতন করে বলেছি, এটা একাধিকবার বলেছি। বাট দেখেন, কিন্তু আইন উপদেষ্টা তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হয়েই সেনা প্রধানের সঙ্গে যোগাযোগ, বঙ্গভবনে যাওয়া, প্রফেসর ইউনূসকে রিসিভ করা, সেই কাজটি করেছিল। মানে আপনি ইতিহাসে তো অনেকে অনেক কাজ করে, কিন্তু সেটা লেগেসি কতটুকু বহন করে, সেটা কতটা এটার অ্যাডভান্টেজ রাষ্ট্র পায় বা এটার অ্যাডভান্টেজ কতটা জনগণ পায়, সেটাও তো একটা বড় প্রশ্নের দাবি রাখে। এইজন্য ইংলিশে একটা কথা আছে, টু ফেস। ইয়েস, ইউ ক্যান ইভেন সে দিস, টু ফেস। কাজে দেখেন, এটা একটা লম্বা আলোচনা, সময় থাকলে আমরা হয়তো পুরো মানে টাইমলাইন ধরে ধরে ডিসকাস করতে পারতাম। দেখেন, আমি একটা ব্যাপারে মানে একটু রেসপন্স করি। আমাদের এখন যেই সংকটটা তৈরি হয়েছে জুলাই সনদকে কেন্দ্র করে, একেবারে 30 সেকেন্ডে বলি, সেটা হচ্ছে যে ডিসেন্ডিং গুলো আছে, এই ডিসেন্ডিং গুলোকে নিয়ে গণভোটে যাবে কিনা, 1, 2 হচ্ছে কোন দিন নির্বাচনের সাথে হবে নাকি আগে পরে হবে। দেখেন, প্রবলেমটা আমার কাছে মনে হয় যে আগে পরের সাথেও না, তার চেয়ে আগে প্রবলেমটা সেটা হচ্ছে ডিসেন্ডিং সহ যাবে কি যাবে না। দেখেন, ডিসেন্ডিং ছাড়া যদি যায়, দিন শেষে আপনি মানে বিএনপির কথাটাই সেখানে থেকে যাবে আর কি। কারণ আপনি যেসব জায়গায় ডিসেন্ডিং দিয়েছে, এটার পরে কোনো ধরনের সংস্কারের আপনার প্রয়োজন নাই। আপনি প্রত্যেকটা জায়গায় ডিসেন্ডিং দিয়েছেন, যেসব ডিসেন্ডিং বেসিক্যালি এই জুলাই সনদের ভ্যালিডেশন, চেঞ্জের ভ্যালিডেশন, আপনি ওইসব জায়গাগুলোতে আপনি এমবার্গো দিয়ে রাখছেন। এখন দেখেন, তাহলে বিএনপি কি জায়গাটা ছাইড়ে আসতে হবে। যদি সত্যিকার অর্থে সংকট সমাধান হইতে হয়, তাহলে বিএনপিকে বলতে হবে যে ইটস ভেরি ওকে, আমরা ডিসেন্ডিং ছাড়া যাচ্ছি এবং ডিসেন্ডিং ছাড়া গেলেই কেবল এটা ভ্যালিডেট হবে, আদারওয়াইজ এটা ভ্যালিডেট হবে না। আপনি জুলাই সনদ পরে দেখেন, আপনি যতগুলো জায়গায় আমরা যদি বলি যে স্পেশালি 48 এর এগেইনস্টে 15টা কি ডিসেন্ডিং যেগুলো আছে বিএনপির, একদম মানে খুবই সিগনিফিক্যান্ট। কিন্তু কাজে দেখেন, এটা ছাড় দিলে না ছাড় দিলে আপনার বডি করার দরকার নেই। আপা, এই নোট অফ ডিসেন্ট ছাড়া আদৌ কি বিএনপির পক্ষে যাওয়া সম্ভব? কারণ বিএনপিরও তো একটা রাজনীতি অথবা ইয়ে আছে, বিএনপি নেতারা যেটা বলেন সব বিষয়ে তো একমত হওয়া যাবে না। কিন্তু প্রশ্ন হচ্ছে, বড় ছাড়টা দিলে তো বিএনপিকেই দিতে হবে, বিএনপি সেটাকে আদৌ দিতে পারবে বা দেবে? সেটা নিয়ে তো আমাদের যারা নীতি নির্ধারক আছেন ওনারা কথা বলেছেন টাইম টু টাইম। 7 দিনের যেই সময়ে অন্তর্বর্তী এই সরকারটা রাজনৈতিক দলগুলোর দিকে এই বলটা ঠেলে দিয়েছে, এখানে কিন্তু প্রশ্ন উঠে যে তাদের সদিচ্ছা, গুডউইল, এটা কি মেলাফাইডি, আমাদের আইনের একটা ভাষা আছে, সরকারের কথা বলছি, অন্তর্বর্তী সরকারের, যে কোনো রকম দুরভিসন্ধি এখানে আপনার কাজ করছে কিনা, যে ভোট এবং নির্বাচন এই প্রশ্নে। দেখেন, ডিসেন্ডিং আমরা যেটা বলেছি যে একজন যিনি প্রধানমন্ত্রী থাকবেন তিনি দলীয় প্রধান বা সংসদ প্রধানের মতন একাধিক পদে থাকতে পারবেন কি পারবেন না, হ্যাঁ, কতগুলো জায়গায়।
84টা পয়েন্ট আছে জুলাই সনদের, একটা 25 থেকে 30 পৃষ্ঠার একটা ডকুমেন্ট হয়েছে। তো বাংলাদেশে আপনি যদি গণভোট যে বলছেন, ভালো কথা, আমি তো আইনের ছাত্রী, দীর্ঘদিন সুপ্রিম কোর্টে আছি, আইনের মানুষ আরেকজন আছেন না ওখানে। তো আমাদেরই মাথায় যদি না ঢোকে যে এই 25-30 পৃষ্ঠার যে বিষয়টা, 84টা পয়েন্ট, এটা নিয়ে আগে গণভোট হবে, পরে জাতীয় সংসদ নির্বাচন হবে, পিআর পদ্ধতিতে উচ্চ কক্ষে যে 100 সদস্য, এটা নিয়ে যে কথা আছে, জরুরি অবস্থা জারি করার বিষয়ে কে কে কিভাবে অ্যাক্ট করবেন, রিয়্যাক্ট করবেন। তো বিএনপি অ্যাগ্রি টু ডিসঅ্যাগ্রি, আপনার সাথে আমার মতের মিল হতে পারে, দ্বিমতও হতে পারে, কিন্তু সেটাই তো গণতন্ত্রের সৌন্দর্য। তাহলে ফ্যাসিস্টের সাথে আপনার পার্থক্যটা তো থাকতে হবে এবং সেটা দৃশ্যমান হতে হবে। এখন আমরা যেটা বলছি এটা সুফল, এটা তো অবশ্যই পাওয়া যাবে বলে আচ্ছা আমরা মনে করি। জি, থ্যাংক ইউ। যদি 30 সেকেন্ড আমাকে দিতেন নাসরিন মন্নি, অনেক ধন্যবাদ। তাসিন রিয়াজ, অনেক ধন্যবাদ। শাহরিয়ার কবির, দুঃখিত দর্শক এই ছিল আলোচনা। ঠিক আছে, ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।